প্রিয় দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা তথা শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি তোমাদের সামনে কথা বলতে আসলাম। ফাইনালি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ফোর্থ সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের যেই উচ্চ মাধ্যমিকের অর্থাৎ 12 ক্লাসে যে যে তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, পরিবেশ বিদ্যা, সেই পরিবেশ বিদ্যার ফোর্থ সেমিস্টার সাজেশন এবং উত্তরগুলো দিচ্ছি 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো। তো অবশ্যই তোমাদের রয়েছে, দেখো এর আগে কিন্তু অসংখ্য ভিডিও দিয়েছি, তোমরা কিন্তু প্লে লিস্ট থেকে দেখে আসতে পারবে। তবে এই মুহূর্তে অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে, দেখো, বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনার মধ্যেই তোমরা জানো তোমাদের রয়েছে ফাইনালি দেখো, ফাইনালি সাজেশন রয়েছে আর আনসার পিডিএফ রয়েছে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, তোমরা কিন্তু এগুলো কিন্তু ক্লাস 10-এ পড়েছো। তোমরা একটু ফ্ল্যাশব্যাকে যাও, পেছনের দিকে তাকাও, দেখবে তোমরা ক্লাস 10-এ কিন্তু পড়েছো বর্জ্য ব্যবস্থাপনা। তো এখান থেকে তোমরা জানো এই চ্যাপ্টারের মধ্যে, এই ইউনিটের মধ্যে তোমাদের রয়েছে কঠিন, তরল, জৈব, চিকিৎসা এবং বিপজ্জনক। এই বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে প্রথম কোশ্চেন রয়েছে, দেখো ফার্স্ট কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনা কি বা বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? দেখো, বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এই বর্জ্য ব্যবস্থাপনা বলতে যে কার্যকরী পরিচালন দেখো পদ্ধতির মাধ্যমে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হয়। যেমন বিভিন্ন কার্য পদ্ধতির মাধ্যমে, বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে বা বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে যে সমস্ত বর্জ্য পদার্থগুলোকে প্রথমে সংগ্রহ করতে হবে, অপসারণ করতে হবে, পরিবহন করতে হবে, শোধন করতে হবে এবং ক্ষতিকর প্রভাব কমাতে হবে এবং পুনরায় বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য বর্জ্য পদার্থকে ব্যবহারের উপযোগী গড়ে তোলার নামই হলো বর্জ্য ব্যবস্থাপনা। অর্থাৎ যে সমস্ত বর্জ্য পদার্থ যেগুলো বাতিল, যে সমস্ত জিনিসগুলো কাজে লাগবে না, মনে করো যে সমস্ত জিনিস কোনো কাজে লাগবে না, বর্জ্য, তোমরা জানো বর্জ্য যেগুলো কোনো কাজে লাগবে না, সেই সমস্ত পদার্থগুলোকে সংগ্রহ করতে হবে, তারপরে অপসারণ করতে হবে, পরিবহন করতে হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে বা প্রসেসিং করতে হবে, তারপরে শোধন করতে হবে এবং ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত করে, মানে কমিয়ে, সেগুলোকে ব্যবহারে আবার মানে উপযোগী করে তোলা যায়, তাকেই বলা হয় কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা। এক্সাম্পল স্বরূপ বলতে পারো, দেখো, ভাঙা, দেখো আমি বলে দিচ্ছি, ভাঙা কাচের বোতল, ঠিক আছে, ভাঙা কাচের বোতল, এই ভাঙা কাচের বোতল দেখো, যখন এই ভাঙা কাচের বোতল থাকবে সেটা কাজে লাগবে না। যারা ফেরিওয়ালা আছে, যারা পুরনো জিনিস কিনতে আসে, তাদের দিয়ে দেবে বা বিক্রি করে দেবে, দেখবে সেগুলো কিন্তু শিল্পেতে গিয়ে, ফ্যাক্টরিতে গিয়ে নতুন করে কিন্তু আবার বোতল তৈরি হবে বা নতুন করে প্লাস্টিক তৈরি হবে। বিভিন্ন যে প্লাস্টিকের যে দ্রব্যগুলো থাকে, যেমন যেমন রয়েছে আয়রন বা লোহা, যেমন আয়রন যেগুলো ধরেছে, লোহাগুলো যখন তোমার বাতিল হয়ে যায়, কোনো কাজে লাগে না, তখন সেগুলো কিলো দরে বিক্রি করে দেওয়ার পর সেগুলো কিন্তু ফ্যাক্টরিতে গিয়ে আবার পুনরায় কিন্তু সেগুলো কাজে লাগানো হয়। এইভাবে অসংখ্য কিছু যেগুলো রয়েছে কাজে লাগানো হয়। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, তোমাদের বাড়িতে যে বাজার থেকে আহ, যে যে সমস্ত মানে, জিনিস নিয়ে আসা হয়, মানে তরি তরকারি, সবজি, তারপরে রয়েছে তোমাদের ডিমের খোসা, এগুলোকে কি করা হয় বলতো, একটা জায়গায় জমিয়ে কিন্তু সেগুলো কিন্তু তার থেকেও কিন্তু জৈব মানে উম, উম, কি বলা যায়, সেই জৈব সার তৈরি করা যায়, ঠিক আছে, সেটাই হলো বর্জ্য ব্যবস্থাপনা। তো দেখো, এরপরে রয়েছে বর্জ্য বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? কিছু কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো পুনর্ব্যবহার করা যায়, তাকে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। পুনর্ব্যবহারের মাধ্যমে আমরা বর্জ্যের পরিমাণ কমাতে পারি এবং প্রাকৃতিক সম্পদের অপচয় আমরা রোধ করতে পারি। যেমন তোমরা দেখো, কাগজ রয়েছে, এক্সাম্পল একদম জলজান্ত এক্সাম্পল রয়েছে, কাগজ, প্লাস্টিক, কাঁচ, তারপরে রয়েছে অ্যালুমিনিয়ামের প্রাকৃতিক আহ অন্য পণ্য তৈরিতে আবার এগুলো ব্যবহার করা হয়। বোঝা গেল? এরপরে রয়েছে তরল বর্জ্য। বর্জ্য কাকে বলে? তারপরে হচ্ছে ইউট্রপিকেশন কাকে বলে? দেখো, ইউট্রপিকেশনের বাংলা হলো অতি পুষ্টিকতা। দেখো, কোনো লেক বা কোনো হ্রদ, কিংবা বলতে পারো কোনো পুকুর, লেক, এই সমস্ত জায়গা যখন পার্শ্ববর্তী অঞ্চল থেকে তোমার সার্ফের জল, সাবান কাচার জল, বিভিন্ন মানে ডিটারজেন্টের যে সমস্ত জলগুলো বা রাসায়নিক পদার্থগুলো যেগুলো ওই পুকুরে এসে বা ওই লেকে এসে যখন জমা হয়, তখন সেগুলো কি বলতো, তার মধ্যে প্রচুর পরিমাণে খনিজ থাকে। সেই খনিজগুলো ওই পুকুরে বা লেকে জমা হয়ে যাওয়ার পর দেখবে কয়েকদিনের মধ্যে কিন্তু সেই পুকুরে কিন্তু শ্যাওলা, তারপরে কচুরিপানা কিন্তু পরিপূর্ণ হয়ে যায়। তখন এই অবস্থা কি, অর্থাৎ জলের মধ্যে আহ অল্প কয়েকদিনের মধ্যে যখন সবুজে ভরে যায়, তখন তাকে ইউট্রপিকেশন বলে।
অর্থাৎ অতি পুষ্টিকতা বলে। এক কথায় বলবে যখন কোনো আম যখন কোনো লেক কিংবা যখন কোনো পুকুরে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে আ কি বলবো? অতিরিক্ত পরিমাণে যে সমস্ত ডিটারজেন্ট পাউডার কিংবা রাসায়নিক সার কিংবা সাবানের যে জলগুলো আসার পর অল্প কয়েকদিনের মধ্যে সেই পুকুরে কিন্তু সবুজ উদ্ভিদে ভরে যায়। এই ঘটনাকে বলা হয় ইউট্রফিকেশন। দেখো, এর ফলে কিন্তু জলে প্রাণীদের বৃদ্ধি এবং বিকাশ ব্যাহত হয়। অর্থাৎ দেখো, কোনো পুকুরে কোনো পুকুরে যখন এইভাবে তোমার ধরো একটি পুকুর, এই পুকুরে যখন কোনো কারণে এই ধরনের খনিজ পদার্থের বৃদ্ধি ঘটে, তখন কিন্তু জলে কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যায়। এর ফলে কিন্তু দেখো, প্রাণী এবং প্রাণীদের কিন্তু বৃদ্ধি বা বিকাশ আহ ব্যাহত হয়, অর্থাৎ মারা যেতে পারে। আর কিন্তু কচুরিপানা বা অন্যান্য শ্যাওলা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জন্মায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ৫ এ বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? দেখো, প্রক্রিয়াকরণের পদ্ধতি হলো 3R। 3R কথার মানে দেখো, আর ৩ টে আর। এখানে প্রথমে আছে রিডিউস মানে কমানো, রিউস মানে পুনর্ব্যবহার, রিসাইকেল মানে মানে নবীনীকরণ আরকি। নবীনীকরণ। তো এই ৩ টেকে বলা হয়, ৩ টি আর কে বলা হয় 3R। ঠিক আছে? রিডিউস, রিউস, রিসাইকেল কে বলা হয় একত্রে 3R। এরপরে রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ই বর্জ্য। ই বর্জ্য মানে ইলেকট্রনিক্স ওয়েস্ট। ইলেকট্রনিক্স ওয়েস্ট তার মানে আম, বৈদ্যুতিক বর্জ্য বলতে কি বোঝায়? দেখো, বর্তমান বিশ্বের নানা ইলেকট্রনিক্স দ্রব্য ব্যবহার করা হয়। তোমরা জানো কম্পিউটার রয়েছে, মোবাইল রয়েছে, তারপরে টিভি, ফ্রিজ রয়েছে। মানে বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো রয়েছে ইলেকট্রনিক্স, সেগুলো কিন্তু কোনো কাজে না লাগলে কিন্তু সেগুলো ফেলে দেওয়া হয়। সেগুলি হলো ই বর্জ্য। ওকে, এগুলো কিন্তু দূষণ করে, বিভিন্নভাবে দূষণ করে। এরপরে রয়েছে, সাথে রয়েছে দেখো, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে? ভরাটকরণ মানে কোনো নিচু জায়গা যখন ওই নোংরা দিয়ে, ওই বর্জ্য পদার্থ দিয়ে যখন এই জায়গাটা কি করা হবে, এই জায়গাটা যখন ভরাট করা হবে, তখনই তাকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ। তো দেখে নিচ্ছি, কোনো নিচু স্থানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ও বিশেষ পদ্ধতি হলো বর্জ্য ভরাটকরণ। পদ্ধতি দিয়েছে, তোমরা দেখে নাও। এরপরে দেখো, তোমরা এই ধরনের পিডিএফ পেতে গেলে তোমরা কিন্তু পিডিএফ, সম্পূর্ণ পিডিএফ তোমাদের তোমরা যারা 12 ক্লাস পরীক্ষা দেবে, ফাইনাল পরীক্ষা যাদের 4 সেমিস্টার রয়েছে এবং কয়েকদিন পরেই তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই পিডিএফ এর মধ্যে থাকছে টোটাল A to Z। অর্থাৎ A to Z তোমরা কিন্তু পাচ্ছ এই পিডিএফ এর মধ্যেই, সম্পূর্ণ সাজেশন উত্তর ইভিএস। তো দেখো, এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের দেখো 7890, ওকে, 404016 এই নাম্বারে কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। জাস্ট ফোন করবে না, কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এই পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। দেখো, তোমাদের কিন্তু পে করতে হবে। এই পিডিএফ তৈরি করতে গেলে কিন্তু আহ, আহ, যেহেতু পিডিএফ তৈরি করা হয়েছে, এই পিডিএফ সম্পূর্ণ তৈরি করতে কিন্তু 1.5 থেকে 2 মাস সময় লেগেছে। তো যারা পিডিএফ নেবে, তোমরা কিন্তু 9062386679, দেখো, তোমরা এই নাম্বার দুটো অবশ্যই সেভ করে নাও, তোমাদের কিন্তু কাজে লাগবে। তার কারণ অবশ্যই পরিবেশবিদ্যা নিতে গেলে তোমাদের কিন্তু টোটাল টোটাল কিন্তু 105 মানে 105 টাকা তোমরা পেমেন্ট করলে টোটাল 4 সেমিস্টার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফাইনাল পরীক্ষার জন্য। এরপরে রয়েছে দেখো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে দেখে নিও। আর যারা নিতে পারবে না, অবশ্যই তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো, আমি কিন্তু ধীরে সুস্থে তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়েও কিন্তু তোমরা পড়তে পারবে। আর যারা পিডিএফ নেবে, একটা পিডিএফ এর মধ্যেই পাবে, টোটালটা পেয়ে যাবে। তোমরা জেরক্স করে নিতে পারবে, জেরক্সের দোকানে গিয়ে, আর ডাউনলোড করে মোবাইলেও পড়তে পারবে, কোনো প্রবলেম নেই। আর যারা নিতে পারবে না, অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা পড়ে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৯, দেখো, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে? দেখো, বিভিন্ন ধরনের রাসায়নিক শিল্প কেন্দ্র, দেখো বিভিন্ন ধরনের রাসায়নিক, তোমরা জানো রাসায়নিক কেমিক্যাল যে শিল্প কেন্দ্রগুলো রয়েছে এবং পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে, অ্যাটমিক যেই এনার্জি রয়েছে, সেই পারমাণবিক শক্তি কেন্দ্র থেকে নির্গত ক্ষতিকারক তেজস্ক্রিয় পদার্থ তোমরা জানো, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থগুলো রয়েছে, সেই পদার্থই হলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। এগুলি সাধারণত কিন্তু দেখো, সাধারণত তৈরি থাকে পরমাণু প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে, পারমাণবিক সংঘর্ষের সময়। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্যগুলি কিন্তু নির্গত হয়। আর এর ফলে কিন্তু এই তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এতটাই খতরনাক, এতটাই ভয়ঙ্কর, যে এই তেজস্ক্রিয় থেকে কিন্তু মানুষের, বিশেষ করে ক্যান্সার সৃষ্টি হয়। যেমন তোমরা জানো যে হিরোশিমা নাগাসাকিতে যেই লিটল ম্যান, ফ্যাট ম্যান, অর্থাৎ
যে পারমাণবিক বোম বিস্ফোরণ হয়েছিল, সেই পারমাণবিক বোম যেই জায়গায় বিস্ফোরণ হয়েছিল সেই জায়গায় কিন্তু এখনো সেই জায়গায় কিন্তু প্রোটেক্ট ছাড়া, অর্থাৎ আহ, বিশেষ ধরনের পোশাক ছাড়া কিন্তু সেই সব জায়গায় কিন্তু এখনো যাওয়া সম্ভব নয়, যেখানে হিরোশিমা নাগাসাকিতে যেখানে বোম পড়েছিল। তার কারণ ওই তেজস্ক্রিয় পদার্থ মানুষের শরীরে প্রবেশ করলে তাদের শরীরে কিন্তু ক্যান্সার হয়ে যাবে। তাই এখনো সেই সব জায়গায় কিন্তু ভয়ঙ্কর। জাপানের সেই শহরগুলো হিরোশিমা নাগাসাকি তোমরা জানো, তো সেগুলো কিন্তু সেখানে কিন্তু পারমাণবিক বোম বিস্ফোরণ হয়েছিল, আমেরিকা করেছিল জাপানের পারমাণবিক বোম। সেখানে কিন্তু ভয়ঙ্কর, এখনো ভয়ঙ্কর চলছে অবস্থা। এরপরে রয়েছে কম্পোস্টিং, বলতে কি বোঝো, ভিভিআই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার ক্ষেত্রে তোমরা দেখে নিও। এরপরে রয়েছে গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান কি দেখে নিও। আর এরপরে রয়েছে তোমাদের 12তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। দেখো এগুলো কিন্তু 6 নম্বরে কোশ্চেন রয়েছে, 2+4। তোমাদের 6 নম্বরে কোশ্চেন দেবে ডিরেক্ট, তা নয়, 3+3 হতে পারে, তারপরে 4+2 হতে পারে, এরকম হতে পারে। তো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে? কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল উপাদান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করতে হবে। দেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার মূল উপাদানগুলো দিয়েছি, বর্জ্য হ্রাস দিয়েছি, সংগ্রহ দিয়েছি, পরিবহন দিয়েছি, প্রক্রিয়াকরণ বা প্রসেসিং দিয়েছি, পুনর্ব্যবহার বা রিসাইকেলিং দিয়েছি, তারপরে ডিসপোজাল বা নিষ্পত্তি দেওয়া হয়েছে। কঠিন বর্জ্যের ব্যবহারের গুরুত্ব কি? দেখো এই যে কঠিন বর্জ্য যে রয়েছে, সেই কঠিন বর্জ্যের গুরুত্ব কি রয়েছে? দূষণ নিয়ন্ত্রণ, সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্য সুরক্ষা, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু তোমরা পাবে, ল্যান্ড ফিল্ডিং। মানে ল্যান্ড ফিল্ডিং মানে একটু আগে বললাম বললাম তোমাদের ভরাটিকরণ, ঠিক আছে, ভূমি ভরাটিকরণ। ল্যান্ড মানে ভূমি, ফিলিং মানে ভরাট, ঠিক আছে। ভরাটিকরণ কাকে বলে, মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্যগুলো কি কি দেখো, ল্যান্ড ফিল্ডিং কাকে বলে দিয়েছি, ল্যান্ড ফিল্ডিং এর মূল বৈশিষ্ট্য বা ক্যারেক্টার দিয়েছি। নিয়ন্ত্রিত স্থান, তোমাদের জায়গা, নিয়ন্ত্রিত স্থান মানে কোনো জায়গা যেখানে বর্জ্য ফেলা হবে সেই জায়গাটাকে তোমার চিহ্নিত করতে হবে। এরপরে রয়েছে স্যানিটারি ল্যান্ডফিল রয়েছে, পরিবেশ সুরক্ষা রয়েছে, পরিবেশ বর্জ্য পরিবহন ও স্তূপীকরণ রয়েছে, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ রয়েছে। ল্যান্ড ফিল্ডিং এর উদ্দেশ্য কি? দেখো ল্যান্ড ফিল্ডিং আমরা কেন করি, এর উদ্দেশ্য কি? তারপরে আমরা দেখে নিচ্ছি 14। দেখো বর্জ্য ব্যবস্থা, তরল বর্জ্য, এখানে কিন্তু তরল বলেছে। তরল তোমরা জানো, তরল বর্জ্য ব্যবস্থাপনার দুটি গুরুত্ব উল্লেখ করো। তরল মানে যেগুলো জলের সঙ্গে বা জলের সঙ্গে, বিশেষ করে জলের সঙ্গে যেগুলো কাজ করে। ওকে, এরপরে রয়েছে পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষা দেখো, দূষণ হ্রাস করে, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে রয়েছে, জনস্বাস্থ্য রক্ষা রয়েছে, রোগ প্রতিরোধ, সুষম বাস্তুতন্ত্র রয়েছে। তারপর আমরা দেখছি 15 নম্বরের কোয়েশ্চেন। 15 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত। দেখো স্বচ্ছ ভারত মানে ক্লিন, স্বচ্ছ ভারত মিশনের মূল লক্ষ্য কি? দেখো তোমরা দেখে নাও, এখানে আমি লিখে দিয়েছি স্বচ্ছ ভারত। এরপরে রয়েছে দেখো বর্জ্য আহ পৃথকীকরণের দুটি সুবিধা। দেখো বর্জ্য পৃথকীকরণ, দেখো বর্জ্য পদার্থ রয়েছে, এই যে বর্জ্য পদার্থ রয়েছে, এই বর্জ্য পদার্থকে কি করে পৃথকীকরণ করবে, কি করে আলাদা করবে। তো সুবিধাগুলো রয়েছে, বা পুনর্ব্যবহার বৃদ্ধি এবং সম্পদ সংরক্ষণ হবে, পরিবেশগত এবং স্বাস্থ্যগত সুবিধা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 17, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দুটি কৌশলের নাম উল্লেখ করো। তারপরে রয়েছে দেখো ট্রিপল স্টার। ট্রিপল স্টারের মধ্যে রয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশলগুলি আলোচনা করো। বিপজ্জনক বর্জ্য ক্ষতিকারক কেন? দেখো বিপজ্জনক বর্জ্য মানে তেজস্ক্রিয় বজ্র পদার্থ, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো তোমাদের প্রত্যেকটি কোয়েশ্চেনের প্রত্যেকটি পয়েন্ট নিয়ে যখন আমি আলোচনা করতে যাব তখন কিন্তু লেন্দি প্রসেস হয়ে যাবে, অনেক সময় লাগবে, ঠিক আছে। তোমরা তখন বিরক্ত ফিল করবে। এই জন্য আমি শর্ট টাইমের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি পয়েন্ট আকারে। দেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কৌশলগুলো কি কি, কৌশলগুলো দিয়েছি, পরপর দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমাদের জন্য সময় দিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের ভিভিআই ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার প্রাথমিক নীতি মানে প্রাইমারি পলিসি কি রয়েছে, তারপরে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি বা পদ্ধতিগুলো কি কি রয়েছে, আর বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুটি নিয়ম তোমাদের উল্লেখ করতে হবে। দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আর এরপরে রয়েছে দেখো তোমাদের কোশ্চেনে কিন্তু 6 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 6 নম্বরের কোশ্চেন। তো বুঝতেই পারছো এই 6 নম্বরের কোশ্চেন মধ্যে লাস্ট রয়েছে দেখো, লাস্টে এখানে রয়েছে দেখো, এখানে নিয়মগুলিকে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। দেখো পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা হতে পারে, পূর্বে অবহিত সম্মতিও থাকতে পারে। এরপরে
পিআইসি, দেখো প্রক্রিয়াটি বিপজ্জনক বর্জ্যের অনিয়ন্ত্রিত ও অনিরাপদ বাণিজ্য বন্ধ করতে সাহায্য করে, ঠিক আছে এটি। আর পিআইসি তারপরে রয়েছে দেখো বিশেষ করে শিল্পোন্নত দেশগুলি থেকে উন্নয়নশীল দেশগুলিতে বর্জ্য রপ্তানি নিয়ন্ত্রণে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের দেখো এই পিডিএফ নিতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, নাহলে তোমাদের স্ক্রিনশট দিয়ে নিতে হবে। কারণ এই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে পরিবেশ বিদ্যা 4 সেমিস্টারের জন্য 2 নম্বর এবং 6 নম্বরের কোশ্চেন। 4 নম্বরের কোশ্চেন থাকবে, তবে 4 নম্বরের সঙ্গে লেজ জোড়া থাকবে 6 নম্বর। তো এই একটি পিডিএফ এর মধ্যে তোমরা সম্পূর্ণ পাচ্ছ তোমাদের 4 সেমিস্টারের কথা চিন্তা করে। কোনো দেখো লোগো নেই, কোনো ওয়াটারমার্কস নেই, নিশ্চিহ্নভাবে মানে নিশ্চিতভাবে তোমরা পড়তে পারবে। নিশ্চিতভাবে পড়তে পারবে এই জন্যই বললাম, তোমাদের লোগো কিংবা ওয়াটারমার্কসের জন্য তোমাদের মাথায় হেডেক থাকবে না, একদম ফ্রেশ করে তোমাদের কিন্তু এই পিডিএফ তৈরি করা হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট করে জানিয়ে দিও। ভালো থেকো, আর নতুন হয়ে থাকলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। ধন্যবাদ। পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।